সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে তোমাদের করোনাকালীন এই সময় কি করা উচিত বা কিভাবে সময়টা কাটাবে সেসব নিয়ে বলে থাকি। তো বরাবরের মতোই বলবো, অবশ্যই কি করবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে। আর এখন অনেকেই তোমরা কি করছো, হয়তো আগে একেবারেই বের হচ্ছিলে না, এখন কিন্তু অনেকেই তোমরা বাইরে বের হচ্ছ বিভিন্ন কারণে। তো বের যখন হচ্ছই তখন কি করতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধিটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। যতই খারাপ লাগুক না কেন, অনেকদিন হয়ে গেছে, হয়তো অধৈর্য হয়ে গেছো, যেগুলো মেনটেন করতে আর ভালো লাগছে না, কিন্তু আমাদের অধৈর্য হওয়া যাবে না। আমাদের একটু ধৈর্য সহকারে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যাতে করে যখন সব পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে আবার আমরা কি করতে পারি, আগের মতো চলাফেরা করতে পারি। তাই কোনোভাবে কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো কি করা যাবে না, ইগনোর করা যাবে না। আর আশা করি তোমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে যথাযথভাবে সময় ব্যয় করছো, অতিরিক্ত সময় অপচয় করছো না। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের পাঠের বিষয় কি? আজকে আমাদের পাঠের বিষয় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, অধ্যায় পঞ্চম। গতদিন কিন্তু আমরা এই অধ্যায়ের উপরে ক্লাস করেছি, আজকে এই অধ্যায়ের বাকি অংশটুকু করব। তো এই অধ্যায়টাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। আজকে তোমাদের যে পাঠগুলো পড়ানো হচ্ছে, শুধুমাত্র সেই পাঠগুলো তোমরা মনোযোগ সহকারে কি করবে, দেখবে এবং শুনবে। শুরুতে আমরা দেখে নিই আজকে ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। পরিপাকতন্ত্রের সাধারণ রোগসমূহের প্রতিরোধ ও প্রতিকার কৌশল ব্যাখ্যা করতে পারবে, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এরপর আমরা দেখে নিই আমি আজকে তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতেই কি রয়েছে দেখো, পরিপাকতন্ত্রের সাধারণ রোগের কারণ, পরিপাকতন্ত্রের সাধারণ রোগের প্রতিরোধ ও প্রতিকার কৌশল, পরিপাকতন্ত্রের যত্ন, রক্ত সংবহন তন্ত্র, রক্তের কাজ। তো দেখো, আমরা গতদিন কি পরিপাকতন্ত্র সম্পর্কে ডিটেইল আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জানবো এই যে পরিপাকতন্ত্র রয়েছে, এই পরিপাকতন্ত্রে তো বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো এই পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানবো। তো প্রথমে দেখো কি রয়েছে, প্রথমে রয়েছে কি গ্যাস্ট্রাইটিস। তো এটা একটা কমন রোগ, এটার সাথে তোমরা পরিচিত। এই শব্দটা আমরা কি প্রচলিত ভাষায় বলে থাকি, গ্যাস্ট্রিক হয়েছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, সেটাই আসলে কি, সেটাই হচ্ছে গ্যাস্ট্রাইটিস। তো আমরা যখন পাকস্থলীতে সম্পর্কে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে পাকস্থলীতে কি আমাদের হচ্ছে অ্যাসিড উৎপন্ন হয়, যে অ্যাসিডটা আমাদের খাদ্য পরিপাকে কি করে, সহায়তা করে। যখন আমরা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাই, তারপরে দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ আমরা খাবারের হচ্ছে গ্যাপ ফেলে দিই। হয়তো দেখা যাচ্ছে যে আমরা সবাই নাস্তা করে এসেছি, আমার দুপুরে যে লাঞ্চ আওয়ার দেখা যাচ্ছে 1টা থেকে 2টা বা 1টার মধ্যে, সেই টাইমে না খেয়ে 3টা 4টা বা 5টা বেজে যাচ্ছে, কিন্তু একটা লং ডিস্টেন্সে কি হলো, আমার পাকস্থলীতে কোনো খাবার যায়নি, কিন্তু পাকস্থলীতে যে অ্যাসিডটা উৎপন্ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে। তখন এই অ্যাসিডটার কাজ ছিল খাদ্য পরিপাক করা, কিন্তু যখন সে খাদ্য পরিপাক করতে পারছে না, তখন কি হচ্ছে, ওই অ্যাসিডটা কিন্তু আমার যে পাকস্থলী রয়েছে সেখানে ক্ষতির সৃষ্টি করে দিচ্ছে। তো গ্যাস্ট্রাইটিসে অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কি হবে, মুখে জ্বালা পোড়া করবে, তারপরে কি হয়, আমাদের মুখে একটা টক টক ভাব হয়। তোমরা এখানে দেখো, এই যে পাকস্থলীর অংশ কি হচ্ছে, যে অ্যাসিড কি হয়েছে, অ্যাসিড হচ্ছে উৎপন্ন হয়েছে। তো এই অ্যাসিডটাই কিন্তু কি করছে, যখন আমাদের অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ওই যে বললাম গ্যাস্ট্রাইটিসের প্রবলেম সৃষ্টি করছে। আবার দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ যখন এরকম হয়ে যাচ্ছে তখন কিন্তু কি হবে, আমাদের পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হবে। আর পাকস্থলীতে যখন ক্ষতের সৃষ্টি হবে তখন কিন্তু সেখান থেকে কি হবে, আমরা যে আলসার বলি না, মানে এই যে আলসার আসলে ক্ষত, তো এই আলসার সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা বলছি কি পেপটিক আলসার। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, তো পাকস্থলীর এটা দুটো অংশ হতে পারে, একটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত্রের যে ডিওডেনাম অংশ রয়েছে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে, আবার পাকস্থলীতে যে প্রাচীর রয়েছে সেখানেও কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে। তাহলে দেখো, যখন পাকস্থলীতে কি হবে, এই যে ক্ষতের সৃষ্টি হবে, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে বলবো কি পেপটিক আলসার। তাহলে দেখো, পাকস্থলীর যে গ্যাস্ট্রাইটিসের সাথে কিন্তু যে পেপটিক আলসার এবং হচ্ছে গ্যাস্ট্রাইটিস দুটাই কিন্তু কি পাকস্থলীর অ্যাসিড মিশ্রণের সাথে কিন্তু রিলেটেড। তো দেখো, অনেক সময় এই যে শুধু যে খাবারের বা খাদ্য অভ্যাসের কারণে পেপটিক আলসার হয়ে থাকে এমনটা কিন্তু না। আবার অনেকে আছে না যে ব্যথানাশক হচ্ছে অনেক ওষুধ খেয়ে থাকে, দীর্ঘদিন যদি কেউ এই যে ব্যথানাশক বা ব্যথা হচ্ছে প্রতিরোধের জন্য ওষুধ খেয়ে থাকে, এই ধরনের ওষুধ খেলেও কিন্তু দীর্ঘদিন ধরে তখনও কি হতে পারে, তখনও কিন্তু এই যে পেপটিক আলসার যে রোগটা আছে এটা কিন্তু হতে পারে। তো দেখো, পেপটিক আলসার আমরা হচ্ছে কিভাবে হচ্ছে প্রতিরোধ করতে পারি, যেহেতু আমার অধিক তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে
এই যে গ্যাস্ট্রাইটিস হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে কি হচ্ছে আমার পেপটিক আলসার হচ্ছে। এই জন্য আমাকে কি করতে হবে, কম মশলাযুক্ত বা কম তেলযুক্ত খাবার খেতে হবে। আর কি করতে হবে, সময় মতো খাদ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার একবেলা খাবারের পর আরেক বেলা খাবার আস্তে আস্তে যেন লং ডিস্টেন্স না হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমরা দুপুরে লাঞ্চের আগেও যতটা সময় আমরা চেষ্টা করব কি আমরা হচ্ছে সেই সময় হালকা কিছু নাস্তা হলেও করার চেষ্টা করব। একেবারে সকালে নাস্তা করলাম পরে লাঞ্চ করলাম এরকম যাতে না হয় সেদিকটা আমরা কি করবো, খেয়াল রাখবো। তাহলে দেখো গ্যাস্ট্রাইটিসও দেখে নিলাম। এখন এখানে আমরা একটা কমন রোগ দেখছি, সেটা কি আমাশয়। তো আমাশয় আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যামিবিক আর একটা হচ্ছে কি ব্যাসিলারি। তো প্রথমে আমরা এখানে যে ছবিটা রেখেছি তোমরা দেখো, এখানে এই যে অ্যামিবিক আমাশয়ের কথা বলছি। তো অ্যান্টামিবা নামক এক ধরনের অণুজীবের কারণে কিন্তু এই যে অ্যামিবিক যে আমাশয় রয়েছে সেটা হয়। আর সেইটার এখানে ছবিটা আছে পাকস্থলীতে আমাদের যে অ্যান্টামিবা যে অণুজীবটা রয়েছে সেটা কি করেছে, পাকস্থলীতে আক্রমণ করেছে এবং সেখান থেকে কি হচ্ছে আমাদের এই যে অ্যামিবিক যে আমাশয় রয়েছে সেটা হচ্ছে। তো অ্যামিবিক আমাশয় যখন হবে দেখো তখন কি হবে, এই যে আমাশয় সাধারণত কি হয় দেখা যায় যে পিছিল পিছিল একটা ভাব থাকবে মলের সাথে, আবার কি হবে পেটে আমাদের প্রচুর ব্যথাও হবে। তো এটা যখন হচ্ছে আমাদের আবার কি হয়, অনেক সময় কি হতে পারে মলের সাথে রক্ত কিন্তু পড়তে পারে। তো অ্যামিবিক আমাশয় যখন প্রতিরোধ করব তখন দেখো এই যে অ্যান্টামিবা যেটা রয়েছে সেই অণুজীবটা সাধারণত দেখা যায় আমাদের যে কাঁচা ফল বা শাকসবজি থাকে সেটার সাথে কিন্তু এটা আসতে পারে। এই জন্য আমরা যখন এই ধরনের খাবার খাবো প্রচুর পরিমাণে পানি দিয়ে কি করতে হবে, ভালোভাবে ধুয়ে, তাহলে কিন্তু এই যে কাঁচা যদি আমরা কোনো ফল খাই বা শাকসবজি রান্না করার পূর্বে এটা কিন্তু আমাকে কি করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ অ্যান্টামিবা দেখা যাচ্ছে অনেক সময় রান্নার ফলেও কিন্তু কি হয়ে যায় না, সেটা ক্ষতিকর প্রভাব বা ওটা কিন্তু একেবারে মারা যায় না। যেহেতু আমরা শাকসবজিটা দেখা যায় অনেক বেশি তাপে কিন্তু রান্না করি না, অল্প সময় রান্না করলে কি হয়ে যায়, শাকটা কিন্তু রান্না হয়ে যায়। তো তাহলে এটা তো করতে হবে, এর পাশাপাশি বিশুদ্ধ পানি পান করতে হবে। কারণ বিশুদ্ধ পানি যদি পান না করি পানির সাথেও কিন্তু কি করতে পারে, অ্যান্টামিবা যে অণুজীবটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেহে প্রবেশ করতে পারে। আর এখানে একটা কথা আছে দেখো, আরশোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষা করা। তার মানে এই আরশোলাটা কি করবে, এই আরশোলাটা কিন্তু এই যে অ্যান্টামিবা যে অণুজীবটা আছে সেটা কিন্তু বহন করে নিয়ে আসতে পারে। এখন দেখা গেল কোনো খাবার দাবার বা আমরা যে প্লেটে খাবার খাই, যে বাসন কোসন রয়েছে সেখানে যদি আরশোলা চলাফেরা করে তখন কি হবে, তখন কিন্তু এই যে অ্যান্টামিবা যে অণুজীবটা রয়েছে সেটা কি করবে, সেটা কিন্তু ও বহন করে নিয়ে আসবে। পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা হয়তো ওভাবে ভালোভাবে ধুলাম না বা কোনো কারণে নিজের অজান্তে কি করলাম, খাবারটা ভাবে খেয়ে ফেললাম, তখন কিন্তু অ্যান্টামিবাটা ওভাবে আমাদের দেহে কি করতে পারে, প্রবেশ করতে পারে। তাহলে অ্যামিবিক আমাশয় আমরা দেখে নিলাম। এখন আমরা দেখছি যে ব্যাসিলারি আমাশয়। তো আমি বলেছিলাম যে অ্যান্টামিবার কারণে কি হচ্ছে আমার অ্যামিবিক আমাশয়, আর এই যে ব্যাসিলারি যে আমাশয় হচ্ছে সেটা কি হচ্ছে সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ব্যাকটেরিয়া, এটাকে কি বলছে, এটা হচ্ছে সিগেলা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে কি হবে, আমার এই যে ব্যাসিলারি যে আমাশয় হবে সেটা হবে। তো এই দুই আমাশয়ের ক্ষেত্রে কিন্তু কি হবে, আমার ওই যে যখন মল হবে তখন দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে যে কি দিনে অনেক কয়বার হতে পারে, তারপর হচ্ছে পিছিয়ে পিছিয়ে একটা ভাব থাকবে, আর কি হবে পেটে কিন্তু ব্যথা হবে। এখন এইটার প্রতিরোধ বা প্রতিকারের ক্ষেত্রে আমরা কি করবো দেখো, এই সাধারণ যে স্বাস্থ্যবিধি মেনে চলা বলতে আমি কি বুঝাচ্ছি, সাধারণ যে স্বাস্থ্যবিধি সেটা কি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুয়ে খাবার খেতে হবে, বা বাসন কোসন যেটা থাকবে খাবার আগে অবশ্যই সেটা কি করতে হবে, ভালোভাবে সেটা ধুয়ে তারপরে খেতে হবে, বিশুদ্ধ পানি পান করা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সাধারণ যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা। এরপর দেখো ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ। এখন যখন আমার রোগটা হয়ে যাবে তখন অবশ্যই কি করতে হবে, এই যে আমি তো প্রোটেকশনের জন্য চেষ্টা করেছি তারপরে দেখা গেল হয়ে গেছে, তখন অবশ্যই কি করতে হবে, এমনি এমনি ওষুধ খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে, ওষুধ সেবন করতে হবে। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা কি করবো না, এমনি এমনি নিজেরা প্রেসক্রাইব মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজেরা কখনোই কি করবো না, আমরা হচ্ছে ওষুধ গ্রহণ করবো না। কিছু নর্মাল যেগুলো রোগ আছে আমরা করি সাধারণত, তারপরে আমরা চেষ্টা করব, কারণ সবসময় যে ওই ওষুধটা আমার জানা যে আমরা যে সিম্পল ওয়েতে যেটা ভাবি সেভাবে কাজ করবে তা কিন্তু না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল ওষুধের কারণেও কিন্তু কি হতে পারে, মানুষের অনেক সময় ক্ষতি হয়ে যায়। তাই আমরা ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে, ওষুধ সেবন করতে। এখন দেখো আরেকটা রোগ রয়েছে কি, কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্য দেখো এই ওয়ার্ডটা শেষে কি রয়েছে, কাঠিন্য, তার মানে কঠিন একটা অবস্থা। এখন দেখো আমরা যখন দেখছি যে এই ছবিতে খেয়াল
খাবার রয়েছে মলদ্বারে কি হয়েছে তালা ঝুলে আছে, তার মানে লক হয়ে গেছে। কোনো কিছু আমরা কেন লক করি? কোনো কিছু আমরা লক করে দিই যাতে সেখানে কোনো কেউ প্রবেশ করতে না পারে। দরজা যখন লক করি যে বাইরে থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে। তো দেখো এই যে যখন লক হয়ে যাচ্ছে, কেন লক হয়ে যাচ্ছে? যখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের খাদ্য অভ্যাসের কারণে, তারপর আমরা যখন এই যে তেল চর্বিযুক্ত খাবার খাচ্ছি, বা হচ্ছে দেখা যাচ্ছে যে আঁশ জাতীয় খাবার খাচ্ছি না, বা ফলমূল যেটা খাচ্ছে, শাকসবজি সেটা খাচ্ছি না, তখন কি হচ্ছে? যখন হচ্ছে আমাদের এই যে মলটা আমাদের মলদ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে এই মলগুলো হচ্ছে তোমার মলদ্বার দিয়ে বের হয়ে যাওয়াটা কি হয়? বাধাগ্রস্ত হয়। মল হচ্ছে যখন তুমি ত্যাগ করছো তখন দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে? স্বাভাবিক প্রক্রিয়ায় যাচ্ছে না। তো এই জন্যই কিন্তু সেখান থেকে এসেছে কি এই যে লক, এই জিনিসটা এখানে সেটাই বুঝিয়েছে যে লক হয়ে গেছে। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যে নিয়মিত তুমি মল ত্যাগের হচ্ছে অভ্যাস নেই, তখন দেখা যাবে যে মল ত্যাগ করতে গিয়ে 2-3 দিন পরে দেখা যাচ্ছে কি করছো? মল ত্যাগ করতে যাচ্ছ। তখন কি হবে? দেখো এখানে যে আমরা পাইলস এর সাথে পরিচিত, পাইলস ছাড়াও এখানে কি হতে পারে? এখানে বিভিন্ন ধরনের সিস্ট হতে পারে, কারণ মলদ্বারে কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে যখন মল ত্যাগের জন্য। তো এই জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওভাবে রোগ হিসেবে মানুষ ওভাবে ভাবছে না, কিন্তু এটা কিন্তু আসলে একটা কঠিন সমস্যা। কারণ এখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তোমার ওই পাইলসের কারণে, সিস্টের কারণে ওখানে পরবর্তীতে কিন্তু অপারেশন ছাড়া দেখা যাচ্ছে যে কি করা যাচ্ছে না, এই প্রক্রিয়াটা আর হচ্ছে তোমার রিমুভ করা যাচ্ছে না। তাই কোষ্ঠকাঠিন্যটাকে কি করা যাবে না, আমাদের হালকাভাবে কিন্তু নেওয়া যাবে না। তো আমি যেটা বললাম যে দেখো পৌষ্টিক নামের মধ্য দিয়ে খাদ্যবস্তু চলন ধীর হয়ে যায়। তো যেহেতু আঁশ জাতীয় খাবার খাওয়া হচ্ছে না, আঁশ জাতীয় খাবারটা কি করে? আঁশ কিন্তু আমাদের এই যে শরীরে আমরা যেগুলো আঁশ জাতীয় খাবার খাই সেটা কিন্তু পুরোপুরি কি হয়ে যায় না, ওটা কিন্তু পরিপাক হয়ে যায় না, ওটা মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এই আঁশ জাতীয় খাবার কি করবে? যখন আমরা খাবার গ্রহণ করি তখন কিন্তু দেখা যায় যে আমাদের গ্লুকোজের যে মাত্রাটা থাকে রক্তে অনেক সময় বেড়ে যেতে পারে। তখন এই আঁশ জাতীয় খাবারটা কি করে? এই যে গ্লুকোজের মাত্রা যেটা আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তাহলে দেখো ডায়াবেটিস যে পেশেন্ট আছে তার জন্য কিন্তু আঁশ জাতীয় যে খাবার রয়েছে সেটা গ্রহণ করা কিন্তু জরুরি। আর এছাড়াও কি করছে? এই যে আঁশ জাতীয় খাবারটা পানি ধরে রাখছে। তো আমাদের হচ্ছে পানি ধরে রাখার কারণে কি হচ্ছে? যখন হচ্ছে মলরূপে মলদ্বার দিয়ে মল বের হয়ে যাচ্ছে তখন খাদ্যবস্তুগুলো, তখন কিন্তু ওটাকে কি করছে? ওটাকে তরল করছে, যাতে করে কি হয় মল হচ্ছে ত্যাগের যে প্রক্রিয়াটা সেটা অনেক স্মুথ হয়, সেটা কি হয় না হয় ওটা জমে না যায়। আর এই যে খাদ্যের যে পাকস্থলী থেকে আমার হচ্ছে পৌষ্টিক নালীর মধ্য দিয়ে তোমার এই যে মলদ্বার দিয়ে নির্গত হবে, তখন কিন্তু এই প্রক্রিয়াটা যে ধীর থাকবে না, তখন ওই যে আঁশ জাতীয় খাবার খেলে এবং পানি পর্যাপ্ত পরিমাণ খেলে ওটা তখন কি হবে? ওই প্রক্রিয়াটা তখন দ্রুত হবে। তো দেখো এখানে একটা ছড়িয়ে দেওয়া আছে, নরমালি কি হচ্ছে আমাদের হচ্ছে এখানে এসে মলদ্বারে এখানে মল এসে কি হচ্ছে? জমা হচ্ছে। কিন্তু যখন দেখা যাবে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকবে না, মানে এই যে ফলমূল বা শাকসবজি খাওয়া হবে, পর্যাপ্ত পানি খাওয়া হবে, নরমাল প্রক্রিয়া তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, এটা সরাসরি হচ্ছে বাহিরে মলটা চলে আসবে। কিন্তু যখন এই যে তোমার স্বাভাবিক প্রক্রিয়া থাকবে না, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, তখন কি হবে? ধীরে ধীরে এসে জমতে থাকবে, সেটা কিন্তু আর বাইরে কি হতে পারবে না, বের হতে পারবে না। যখন জমে যাবে তখন একসাথে যখন বের হতে যাবে তখনই কিন্তু কি হবে? তখনই আমাদের মলদ্বারে কিন্তু যে প্রেসার পড়বে, আর সেখান থেকে কি হবে? সমস্যার সৃষ্টি হবে। তাহলে দেখো এর প্রতিরোধে আমরা কি করতে পারি? শাকসবজি আর আঁশযুক্ত খাবার খাবো, আর নিয়মিত মলত্যাগের অভ্যাস করতে হবে। অর্থাৎ যখনই আমাদের হচ্ছে মলত্যাগের জন্য চাপ আসবে তখনই কি করতে হবে? তখনই মলত্যাগ করতে হবে। সেটা কি করা যাবে না, সেটা চেপে রাখা যাবে না। অনেকে দেখা যাচ্ছে হয়তো চাপ লাগছে তখন যাচ্ছে না, পরবর্তীতে যাচ্ছে, তো তখন দেখা যাচ্ছে চাপটা আর আসছে না, তখন কি হচ্ছে না? মলত্যাগ করতে পারছে না, কিন্তু সেটা কিন্তু ভিতরে জমে থাকছে। তাই আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা হেলাফেলা ভাবে নিব না, এটা আমরা সহজভাবে গ্রহণ করবো। এবং এই জিনিসটা যাতে প্রোটেক্ট করা যায় এর জন্য কিন্তু দেখো এই যে ফলমূল শাকসবজির কথা বললাম, যে কোনো রোগের ক্ষেত্রে আসলে ফলমূল শাকসবজিটা খুবই জরুরি। এখন দেখো এই যে পরিপাকতন্ত্রের যত্ন কিভাবে নেব। পরিপাকতন্ত্রের যত্নের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি দাঁত, খাদ্যবস্তু আর খাওয়া। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা গ্লাস রয়েছে, অর্থাৎ এখানে কি এখানে পানি বুঝাচ্ছে, এখানে হচ্ছে স্পুন দেখতে পাচ্ছ, তার মানে কি খাবার দাবারের বিষয়টা আছে। এখানে হচ্ছে একটা ঘড়ি রয়েছে, তার মানে সময়ের ব্যাপারটা বুঝাচ্ছে। আর এখানে এক্সারসাইজের জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে। তাহলে দেখো এই যে আমার নিয়মিত খাওয়া আর হচ্ছে পানি খাওয়া আর হচ্ছে শরীর চর্চা সবকিছু কিন্তু আমার এই যে পরিপাকতন্ত্রের যে যত্ন আছে সেটার সাথে কিন্তু ইনক্লুডেড। তো প্রথমে রয়েছে দাঁত, তাহলে কি করতে হবে? আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, যাতে আমাদের দাঁত কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
কারণ আমরা পাকস্থলী সম্পর্কে যখন জেনেছিলাম বা পরিপাকতন্ত্র সম্পর্কে যখন জেনেছিলাম তখন কি জেনেছি যে আমাদের মুখগহ্বর থেকে কিন্তু কি হয়, পরিপাক প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তাহলে দেখো দাঁত দিয়ে যদি আমি ঠিক মতো খাদ্য বস্তুটা কি করতে পারি না পারি, আমি যদি ছোট ছোট করতে না পারি বা চিবাতে না পারি, ওটা যখন আমার কি হবে, আমার দেহে প্রবেশ করবে, তখন কি ওটা সহজভাবে কি হবে, পরিপাক হবে, হবে না। তখন কিন্তু ওটা সহজপাচ্য হবে না। এই জন্য আমার দাঁতটা কিন্তু খুবই জরুরি, যে দাঁতের আমার যত্ন নিতে হবে। দাঁত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু এই যে আমাদের যে পরিপাক প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হবে। আর অবশ্যই কি করতে হবে, সঠিক প্রক্রিয়া কি করতে হবে, দাঁতটা ব্রাশ করতে হবে। জানাতানা ভাবে দাঁত ব্রাশ করলেই কিন্তু আমার রোগ জীবাণু দাঁত থেকে চলে যাবে, বা দাঁতের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে সেটা বের হয়ে যাবে, তা কিন্তু না। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ না যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছে, ব্রাশ করছে। আর অবশ্যই কি করতে হবে, অন্তত পক্ষে 2 বার রাতে ঘুমানোর আগে এবং সকালে কি করতে হবে, ব্রাশ করতে হবে। আর পর্যাপ্ত পানি খাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমাদের যেহেতু পরিপাক প্রক্রিয়ার জন্য পানিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা চেষ্টা করবো প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে। আর এই যে ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় যেগুলো খাবারের কথা বললাম, তো এই যেখানে আঁশ জাতীয় কিছু খাবারের ছবি দেওয়া আছে, ফ্রুটস দেওয়া আছে, তারপরে এখানে দেখো ব্রেড দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে কি, এগুলো আমাদের অবশ্যই বেশি পরিমাণে খেতে হবে। এরপর আমি কি বললাম যে শরীর চর্চার কথা, অবশ্যই কি করতে হবে, অবশ্যই নিয়মিত শরীর চর্চা করতে হবে। যখন আমরা শরীর চর্চা করব তখন কিন্তু আমাদের ওই যে ব্লাড সার্কুলেশন সহ আমাদের যে খাদ্য চলাচল প্রক্রিয়া সেটাও কিন্তু কি হবে, সেটা অনেক স্মুথ হবে। আর এরপর একটা কথা আছে, দেখো যে খাদ্যবস্তুর কথা, খাদ্যবস্তু অবশ্যই কি করতে হবে, সহজপাচ্য হতে হবে এবং সুসিদ্ধ হতে হবে। যতটা সম্ভব যে ধরনের খাদ্যবস্তু আমরা খাই না কেন সেটা কি করতে হবে, সুসিদ্ধ হতে হবে। সেটা যদি তোমার সুসিদ্ধ না হয় তাহলে কিন্তু পরিপাকটা সহজভাবে হবে না, পরিপাকে সমস্যা হবে। যেমন মনে করো মাংসই খাচ্ছি, মাছ খাচ্ছি, ওটা যদি সুসিদ্ধ না হয়, ওটা যখন আমার পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে গিয়ে পুষ্টিক নালীতে গিয়ে তোমার পুষ্টিক তন্ত্রে গিয়ে থাকবে, তখন কিন্তু ওখানে অ্যাসিডটা তো অবশ্যই কি করছে, পাকস্থলী খাদ্য হজমে সাহায্য করছে, কিন্তু যদি ওটা সুসিদ্ধ না হয় ওটা তো অবশ্যই কি হবে, অনেক বেশি কিন্তু টাইম লাগবে। আর দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই যে আমার যে পাকস্থলীতে পরিপাকের যে বিষয়টা সেটা কিন্তু অনেক বেশি ধীর হয়ে যাবে। আর যখন ধীর হবে তখন কিন্তু আলটিমেটলি ওই যে মলদ্বারে গিয়ে পৌঁছাতেও কি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তখন কিন্তু যে কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেম কিন্তু হতে পারে। আর খাওয়াটা অবশ্যই কি করতে হবে, নির্দিষ্ট সময় খেতে হবে। আমরা কি করবো না, এক বেলা খাবারের থেকে আরেক বেলা খাবারের জন্য অনেক বেশি গ্যাপ ফেলে দিব না। আমরা সবসময় কি করবো, টাইমলি খাবার খাওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো পরিপাক তন্ত্রের যত্ন আমরা দেখে নিলাম। তো পাকস্থলী সম্পর্কে গত ক্লাসে আমরা জেনেছি, আজকে পরিপাক তন্ত্রের যত্ন সম্পর্কে জানলাম। তো এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, রক্ত সংবহন তন্ত্র। তাহলে দেখো এই যে রক্তটা আমাদের সারা দেহে পরিবাহিত হচ্ছে, তাহলে এটা কিভাবে হচ্ছে, এই যে সারা দেহে আমাদের রক্ত পরিবাহিত হওয়ার জন্য কতগুলো কি করছে, এই যে তোমার হচ্ছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, লসিকাবাহী নালী, তার মানে এই যে শিরার মাধ্যমে বা বিভিন্ন নালী রয়েছে সেটা কি করছে, সেটা আমাদের এই যে দেহে নল কি করে, আমাদের যখন টাঙ্কিতে পানি থাকে সেখান থেকে পানি কিভাবে আসে, পাইপের মাধ্যমে আসে। এরকম আমাদের দেহে কিছু নালী রয়েছে, শিরা রয়েছে, ধমনী রয়েছে, এগুলো কি করছে, আমাদের কিন্তু এই পুরো সমস্ত দেহেই কিন্তু এই শিরা, উপশিরা, ধমনী এগুলো রয়েছে, এগুলো রক্ত কি করছে, বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে দেখো যে যে প্রক্রিয়া প্রাণী দেহে রক্ত পরিমাণে কাজ সম্পন্ন হয় তাকে কি বলছে, সংবহন প্রক্রিয়া। রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, লসিকা ও লসিকাবাহী নালীর সমন্বয়ে কি হচ্ছে, সংবহন তন্ত্র। আমি দেখো এখানে কিন্তু হাইলাইট করে দিয়েছি অংশটুকু, তার মানে আমার মানবদেহে যে সংবহন তন্ত্র সেটার মধ্যে কিন্তু যে রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, লসিকা, লসিকাবাহী নালী রয়েছে। আর এর পরের অংশে দেখো শুধুমাত্র যখন আমি রক্ত সংবহন তন্ত্র বলছি, এখানে বলেছি সংবহন তন্ত্র আর এখানে বলেছি রক্ত সংবহন তন্ত্র, সেক্ষেত্রে দেখো কি কি হচ্ছে, হৃৎপিণ্ড, রক্ত আর রক্তবাহী নালী, এই তিনটার সমন্বয়ে কি হচ্ছে, আমার রক্ত সংবহন তন্ত্র গঠিত হচ্ছে। কারণ প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে, রক্ত সংবহন তন্ত্র কি বা কি কি নিয়ে গঠিত, বা সংবহন তন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি, যে হৃৎপিণ্ড, তারপরে এখানে ভেইন আর এখানে আর্টারি কি দেওয়া আছে, চিহ্নিত করে দেওয়া আছে, এগুলো সবই কি আমাদের রক্ত সংবহন তন্ত্রের অংশ। এখন দেখো এই যে রক্তটা কি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। তো এই যে তরল একটা লাল পদার্থ আমরা দেখছি সেটাকে আমরা রক্ত বলছি। তো এই রক্তটা আবার হচ্ছে
দুই ধরনের পদার্থ নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে কি রক্ত রস। তো প্রথমে আমরা রক্তরস সম্বন্ধে জানি। ছবিটা ভালো করে খেয়াল করো, ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা রক্তবাহী নালী, মনে করো সেই রক্তবাহী নালী থেকে দেখা যাচ্ছে এখানে যে লিকুইড কিছু অংশ রয়েছে আর এখানে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে রক্ত কণিকা। তাহলে এই রক্ত কণিকাগুলোকে যদি আমি বাদ দিই তাহলে কি থাকছে, মানে যে তরল অংশ, এই তরল অংশটাই কি রক্তের যে তরল অংশ, এটা কিন্তু রক্তরস বা প্লাজমা। তো এইটা দেখে দেখো, তো এই যে রক্তরস বা প্লাজমা বলছে এটা কি, এটা দেখে দেখো এই যে রক্তের যে রক্ত রয়েছে রক্ত কণিকা হচ্ছে 45% আর এটা কি, এটা হচ্ছে 55%। এখানে কি কি থাকে দেখো, ফাইব্রিনোজেন বিদ্যমান থাকে। এই ফাইব্রিনোজেনটা কি করে, আমাদের হচ্ছে শরীরে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এছাড়া দেখো আমিষ, লবণ আর অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদানও কি থাকবে, এই যে রক্তরস সেখানে থাকবে। তো দেখো এই যে এটা হচ্ছে আমার পুরো হচ্ছে রক্ত, এই রক্তটাকে যদি কি করা হয়, সেন্ট্রিফিউগেশন করা হয়, তাহলে দেখো তখন এখান থেকে রক্ত কণিকা আর রক্তরস কিন্তু আলাদা করা যাবে। নিচে দেখো এখানে রক্ত কণিকা আলাদা হয়ে গেছে, উপরে যে হলুদ অংশটুকু দেখছো এটা কি, এটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, এই যে হলুদ অংশে। তো দেখো এখন কোভিড-19 যেটা হচ্ছে, তো এটার সময় দেখা যাচ্ছে আমাদের কি হলো যে যে সমস্ত রোগী কোভিড-19 এর সাথে কি করেছে, হচ্ছে তোমার 19 থেকে মুক্তি লাভ করেছে, অর্থাৎ সুস্থ হয়ে গেছে। দেখছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তারপর তারা সুস্থ হয়ে গেছে, সেসব পেশেন্টের কি করা হচ্ছে, প্লাজমা সংগ্রহ করা হচ্ছে, তাই না? কেন করা হচ্ছে, এই প্লাজমাটা কি করছে, যে তোমার অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করছে, কারণ সে কিন্তু করোনা ভাইরাসের আক্রমণ থেকে কি করেছে, আক্রান্ত হয়েছিল, পরে সুস্থ হয়ে গেছে। তার মানে ওই পেশেন্টটা এখন কি ওটার বিরুদ্ধে, ওই করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। আর সেই অ্যান্টিবডি তৈরির ক্ষমতাটা যেহেতু তার রয়েছে, এর জন্য কি করা হচ্ছে, সুস্থ ব্যক্তির যে হচ্ছে তোমার প্লাজমা রয়েছে সেটা আলাদা করে কি করা হচ্ছে, অসুস্থ যে ব্যক্তি থাকছে, যে কোভিড-19 আক্রান্ত হয়েছে তাকে দেওয়া হচ্ছে, যাতে করে তার শরীরে কি হয়, ওই অ্যান্টিবডিটা কাজ করতে পারে করোনা ভাইরাসের বিরুদ্ধে। তো দেখো রক্তরসের কাজ কি, রক্তরস দিয়ে বিভিন্ন অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি পরিবহন করবে। তো হরমোন কি, এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা কি করবে, যে এনজাইমের প্রভাবে কাজ করে আমাদের দেহে বিভিন্ন অঙ্গে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন আমাদের বৃদ্ধি হওয়া থেকে শুরু করে আমাদের হরমোন হচ্ছে দেখা যাচ্ছে ছেলে মেয়ের যে পার্থক্য, এই সব কিছুতে কিন্তু কি রয়েছে, হরমোনের ভূমিকা রয়েছে। দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কি করবে, দহন করে রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তাহলে রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়, যেমন মলমূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, এই যে দূষিত যে পদার্থগুলো থাকে এগুলো কিন্তু বের হয়ে যায়। আর এই কাজটা কে করে, এই কাজটা করে রক্ত রস। এখন দেখো যে রক্ত কণিকার কথা বলেছিলাম, তো রক্ত কণিকা আবার 3 ধরনের। তো 3 ধরনের রক্ত কণিকার মধ্যে প্রথমে আমাদের কি রয়েছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা। এখানে ছবি দেখতে পাচ্ছ, এটা কি লাল রঙের একটা হচ্ছে কণিকা, লোহিত রক্ত কণিকা। আর লোহিত রক্ত কণিকায় কি থাকে, লোহিত রক্ত কণিকায় হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে কি হয়, বুঝতে পারো আমাদের যে রক্ত, সেই রক্তের রং কিন্তু কি হয়, লাল হয়। আর এটা উভয় অবতল চাকতির মতো, তোমরা খেয়াল করে দেখো শেপটা, উভয় অবতল, এই যে মাঝখানে একটু চাপা, এর দুদিকে কিন্তু এরকম, আর এটা অনেকটা দেখতে কিসের মতো, চাকতির মতো। আর এইটাতে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। কোথায় উৎপন্ন হবে, যকৃত ও অস্থিমজ্জায়। এখন দেখো অস্থিমজ্জা জিনিসটা কি, এই যে এটা একটা অস্থি মানে হাড়, এটার ভিতরে দেখতে পাচ্ছি স্পঞ্জের মতো যে অংশগুলো, এখানে চিত্রাকারে দেওয়া আছে, চিত্রটা এখানে আবার কি বলছে, জুম করে দেওয়া আছে। এটাকে কি বলছে, বন ম্যারো বা অস্থিমজ্জা বাংলায় আমরা যেটাকে বলছি। এখানে কি হচ্ছে, আমার এই যে লোহিত রক্ত কণিকা আছে যকৃতের পাশাপাশি, যকৃত তো তোমরা এর আগের ক্লাসে দেখেছোই, চেনো, তো ওটার পাশাপাশি কিন্তু যে লোহিত যে অস্থিমজ্জা রয়েছে এটাতে কিন্তু উৎপন্ন হয়। তো দেখা যায় না যে অনেক সময় বোন ম্যারো হচ্ছে প্রতিস্থাপন করা হয় বিভিন্ন হচ্ছে পেশেন্টের দেহে, যাদের সাধারণত ব্লাড ক্যান্সার হয় তাদের দেহে কিন্তু এটা প্রতিস্থাপন করা হয়, যাতে করে এই যে অতিরিক্ত যে কোষ বৃদ্ধির ব্যাপারটা থাকে শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে, সেটা যাতে কি হয়, সেটা নিয়ন্ত্রণ করা যায় এবং ঠিক মতো কি হয়, ব্লাড সেল উৎপন্ন হয়। এই জন্য কিন্তু কি করা হয়, এই যে বোন ম্যারো যেটা আছে সেটা প্রতিস্থাপন করা হয়। তো দেখো এই যে লোহিত রক্ত কণিকা কি করছে, যেহেতু হিমোগ্লোবিন তৈরি করছে, এই হিমোগ্লোবিন থাকে এখানে,
তো আমাদের দেহে দেখা যায় অনেক সময় কি হয়, অ্যানিমিয়া রোগ হয়, থ্যালাসেমিয়া রোগ হয়। এটা কিন্তু এই যে অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা, অনেক সময় দেখা যাচ্ছে কি এই যে পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ লোহিত রক্তকণিকা আমাদের দেহে উৎপাদন হয় না। আর তখন কি হয়ে যায়, লোহিত রক্তকণিকার পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু আমাদের এই যে থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া দেখা যায়। দেখা যাচ্ছে যে সাময়িক কারণে, অ্যানিমিয়াটা হচ্ছে সাময়িক কারণে রক্ত শূন্যতা দেখা দিতে পারে, অর্থাৎ আমার লোহিত রক্তকণিকার পরিমাণ কম দেখা থাকতে পারে। আর যাদের হচ্ছে থ্যালাসেমিয়া হয় তাদের দেখা যায় যে লোহিত রক্তকণিকা উৎপাদনের হচ্ছে যে ক্ষমতাটাই একেবারেই দেখা যাচ্ছে যে অনেক কম। সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দেখো না, অনেকে 3-4 মাস পর পর বা 1 মাস পর পর কি করতে হয়, অন্য কারো দেহ থেকে রক্তটা ওর দেহে আবার সঞ্চালিত করতে হয় যার থ্যালাসেমিয়া রোগ রয়েছে। এটা সাধারণত বংশগত। তো এটাতে কি করা হয়, এটাতে তোমার দিলে তখন ওই যে ওর দেহে যেহেতু ব্লাড সেল উৎপাদন ক্ষমতাটা নেই, একবারে খুবই কম, এই জন্য কিন্তু কি করা হয়, অন্যের দেহ থেকে রক্তটা সঞ্চালিত করা হয় যাতে করে কি হয়, তার দেহে ওই যে রক্ত যে কণিকার যে পরিমাণটা সেটা যাতে ঠিক থাকে। এখন দেখো এই যে শ্বেত রক্তকণিকা, তো শ্বেত রক্তকণিকা দেখো এখানে কিন্তু বিভিন্ন তোমরা হচ্ছে শ্বেত রক্তকণিকা কি দেখতে পাচ্ছ, চিত্র দেখতে পাচ্ছ। এটা লোহিত রক্তকণিকা হচ্ছে আকারে বড় আর অনিয়মিত আকার। আগেটাতে কিন্তু নিউক্লিয়াস ছিল না, আর এটাতে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। প্লীহা ও অস্থিমজ্জায় তৈরি হয়। অস্থিমজ্জা তো কিছুক্ষণ আগে আমরা দেখে নিলাম, এখন প্লীহাটা তোমরা একটু দেখে নাও। প্লীহাটা দেখো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, যকৃত। আর যকৃতের দেখো বাম সাইডে যে এই যে বেগুনি কালার যে অংশটা, এটাকে কিন্তু কি বলছে, এটাকে বলছে প্লীহা। এই প্লীহাতে কি হবে, আর যে অস্থিমজ্জা দেখলাম সেখানে কিন্তু আমার এই শ্বেত রক্তকণিকা যেটা রয়েছে সেটা তৈরি হবে। তো প্লীহাতে যেহেতু তোমরা হচ্ছে ওভাবে পাকস্থলী যখন দেখেছো হয়তো খেয়াল করোনি, তো এখানে দেখো একটু কালারফুল করে দেওয়া আছে যাতে সহজে বুঝতে পারো। আর এটা কি করবে, রোগ জীবাণু ধ্বংস করবে। কিভাবে ধ্বংস করবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দেহে যে রোগ জীবাণু প্রবেশ করবে সেটাকে কি করবে, ধ্বংস করে ফেলবে। এখন দেখো অনুচক্রিকা। তো অনুচক্রিকা তোমরা কি দেখছো, যে গোলাকার বা বৃত্তের মতো, কিন্তু এখানে তোমরা কি দেখছো যে আসলে তো বৃত্তের মতো নেই, এখানে বিভিন্ন ধরনের কি হচ্ছে, অভিক্ষেপ বের হয়ে গেছে। এটা আসলে কি, যখন অনুচক্রিকাটা কি থাকবে, অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে, সেই অবস্থাটা এখানে ছবিটা এখানে দেওয়া রয়েছে। তো দেখো এইটার জন্য এই যে অনিয়মিত আকার, এটা যখন অ্যাক্টিভেটেড তখন এরকম, তাছাড়া অন্য সময় গোলাকার বা বৃত্তের আকার। আর লোহিত রক্তকণিকা হচ্ছে আকারে কি হবে, ছোট, লোহিত অস্থিমজ্জায় উৎপত্তি হবে। তা আমরা যখন হচ্ছে লোহিত রক্তকণিকা দেখলাম তখনও দেখলাম ওটা কি হলো, ওটা লোহিত যে অস্থিমজ্জা রয়েছে সেখানে কিন্তু কি হয়েছে, উৎপন্ন হয়েছে, আর রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তো এখন দেখো রক্ত জমাট বাঁধতে যখন সহায়তা করছে, আমরা রক্তের কাজের মধ্যেও করবো। এটা কি করছে, এই যে আমরা যে ফাইব্রিনোজেন দেখেছিলাম, এই ফাইব্রিনোজেনটা কি করছে, এই যে রক্ত যে জমাট বাঁধতে সহায়তা করছে সেটা এই যে অনুচক্রিকা যেটা রয়েছে বা প্লেটলেট সেটার কারণে। তো অনেক সময় দেখা যায় যে মানুষের প্লেটলেটের সংখ্যা যখন কম থাকে তখন কিন্তু দেখা যায় যে আমাদের সাধারণত কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হয়। আর যাদের দেখা যাচ্ছে যে হিমোফিলিয়া নামের এক ধরনের রোগ রয়েছে, এটা বংশগত কারণে হয়ে থাকে। তো ওই রোগটা হলে হয় কি, দেখা যাচ্ছে কোথাও কেটে যায়নি, কিছুই হয়নি, তারপরও শরীরের অভ্যন্তরে ছাড়া বাইরে অনেক সময় কি হবে, রক্তক্ষরণ হতে পারে। তো এটা বংশগত কারণে হয়, স্পেসিফিক কোনো কারণ নেই। তারপরও দেখা যায় প্লেটলেটের সংখ্যাটা যখন ডেঙ্গু জ্বর হয় তখনও কিন্তু মানুষের কমে যায়। এই জন্য প্লেটলেটের সংখ্যা বাড়ানোর জন্য দেখা যায় যে বিভিন্ন ধরনের খাবার গ্রহণের পাশাপাশি এই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হয়। এখন দেখো আমরা রক্তের কাজ দেখব। তো রক্তের কাজ কি, প্রথমে দেখতে পাচ্ছ খাদ্য পরিবহন করা। তার মানে যে ধরনের খাদ্য আমরা খাচ্ছি ওটা তো একটা জটিল প্রক্রিয়া। তো ওই প্রক্রিয়া যে খাদ্য সারটা আমাদের দেহে কি করছে, কাজে লাগছে, সেই খাদ্য সারটা কি করবে, চিত্রে ভালো করে দেখো, এভাবে রক্তনালীর মধ্যে দিয়ে রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে কি হবে, পরিবাহিত হবে। তারপরে কি করবে, অক্সিজেন পরিবহন করবে। ওই যে রক্তরসের মাধ্যমে কিন্তু অক্সিজেন যাচ্ছে, আবার ওই যে হিমোগ্লোবিনের সাথে কিন্তু হিমোগ্লোবিন রূপে কি থাকছে, আমাদের অক্সিজেনটা থাকছে, সেটা কি করছে, লোহিত রক্তকণিকার মাধ্যমে আমাদের সারা দেহে পরিবাহিত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড পরিবহন করছে। তো কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কি করবে, ফুসফুসে ওখানে আমাদের আবার বিশুদ্ধ যে অক্সিজেন থাকবে, কার্বন ডাই অক্সাইডটা বাইরে নির্গত করে দিবে, আর অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা আমাদের সারা দেহে পরিবাহিত হয়ে যাবে। বজ্র পদার্থ নিষ্কাশন, ওই যে আমরা বজ্র পদার্থ দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তো ইউরিয়া বা ইউরিক অ্যাসিড রয়েছে, এগুলো কি হচ্ছে, এই যে ইউরিয়া যেটা আমাদের মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে সেগুলো কি করছে, সেগুলো এই যে রক্তটা পরিবহন করে নিয়ে যাচ্ছে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করছে। আমরা যখন দেখলাম শ্বেত রক্তকণিকা, আমরা দেখেছি কি শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের যে রোগ জীবাণু থাকে সেটাকে ধ্বংস করছে। তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো এই শ্বেত রক্তকণিকা কিভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করছে, রোগ জীবাণুকে ধ্বংস করছে। এখানে দেখতে পাচ্ছ সবুজ সবুজ অংশ, এটা আসলে কি, এটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটাকে কি করছে, এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া দেখো ভক্ষণ করে নিচ্ছে। এভাবে কিন্তু কি করছে, এভাবে আমাদের শ্বেত রক্তকণিকা যেটা রয়েছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, তারপরে দেখা যাচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে দেহে, আর হচ্ছে রোগ জীবাণু যারা থাকছে সেগুলোকে ধ্বংস করে ফেলছে। এরপর দেখো হরমোন পরিবর্তন। হরমোন যেহেতু একটা রাসায়নিক পদার্থ, এটাও কি করবে আমাদের সমস্ত দেহে যেহেতু এটার কাজ রয়েছে, এটাকে কি করবে, রক্ত পরিবহন করে নিয়ে যাবে। তারপরে কি করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আমাদের দেহে তো একটা স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, আমাদের দেহের সর্বত্র যাতে সেই তাপমাত্রাটা ব্যালেন্স থাকে সেটা কিন্তু কে নিয়ন্ত্রণ করবে, এই রক্ত নিয়ন্ত্রণ করবে। আবার দেখো শ্বেত রক্তকণিকা যেহেতু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করছে, আমার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে। তো আমরা কিন্তু জানি যে শ্বেত রক্তকণিকা বা যদি আমাদের হচ্ছে অতিরিক্ত পরিমাণে শরীরে তৈরি হয় তাহলে কি হয়, লিউকোমিয়া রোগ হয় বা ব্লাড ক্যান্সার হতে পারে। আবার যদি দেখা যায় যে শ্বেত রক্তকণিকার পরিমাণটা কম উৎপাদন হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো শ্বেত রক্তকণিকাটা যখন অতিরিক্ত পরিমাণে কি হবে, উৎপাদন হবে, কারণ শ্বেত রক্তকণিকার কাজ আমার হচ্ছে কি রোগ প্রতিরোধ করা বা জীবাণু ধ্বংস করা, কিন্তু যখন অতিরিক্ত পরিমাণ একসাথে উৎপাদন হতেই থাকবে তখন কিন্তু ওটা অ্যাক্টিভেট হওয়ার বা ওটার ম্যাচুর হওয়ার টাইম পাবে না। ওটা যখন ম্যাচুর হওয়ার টাইম পায় না তখন কি হয়, তখন কিন্তু শরীরে ওটা কোনো কাজে লাগে না, আর সেখান থেকে কিন্তু আমাদের যে লিউকোমিয়াটা তৈরি হয় বা ব্লাড ক্যান্সার যেটা আছে সেটা হয়। এরপরে দেখো রক্ত জমাট বাঁধা। তো রক্ত জমাট বাঁধতে কি সহায়তা করবে, আমরা বলেছিলাম যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে কে, অনুচক্রিকা বা প্লেটলেট। তো ওইটা কিভাবে করছে দেখো, কোথাও আমার মনে করো কেটে গেল, সেখানে আমরা কিছুক্ষণ যদি চেপে ধরে রাখি তখন দেখা যায় কি ওখানে কিন্তু রক্তটা জমাট বেঁধে গেছে আর রক্তটা বের হচ্ছে না। তো দেখো এখানে এই যে অনুচক্রিকা রয়েছে কি করছে, এই অনুচক্রিকাকে এখানে দেখা যায় থ্রোম্বিন রয়েছে। এই যে থ্রোম্বিন এক ধরনের এনজাইম যেটা কি করছে, ওই যে ফাইব্রিনোজেন রয়েছে ওটার সহায়তায় দুজন মিলে কি করছে, আমার এই যে রক্ত যে কণিকা রয়েছে অনুচক্রিকা সেগুলোকে একসাথে কি করছে, একসাথে ক্লোজ করে নিচ্ছে। তখন কি হচ্ছে, একটা একটা করে এসে একে অপরের সাথে লেগে যাচ্ছে, গিয়ে কিন্তু আমার যে কাটা যে অংশটা রয়েছে বা যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে সেখানে কি হচ্ছে, জমাটবদ্ধ অবস্থা ওরা থাকছে, তখনই কিন্তু কি হচ্ছে, আমার রক্তটা জমাট বেঁধে যাচ্ছে এবং সেখান থেকে আর কি হচ্ছে না, রক্ত পড়ছে না। তাহলে আশা করি রক্তের কাজটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যেহেতু তোমাদের এটা রিভিশন ক্লাস, তাই যে জায়গাগুলোতে প্রবলেম রয়েছে সেটাও কিন্তু এখন সলভ হয়ে যাওয়ার কথা। আমাদের ক্লাস এতটুকুই ছিল। আমরা দেখে নিই মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে রক্তের রং লাল কেন। তো রক্তের রং লাল কেন, আমাদের লোহিত রক্তকণিকায় যেহেতু কি রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে, এর উপস্থিতির কারণে কিন্তু আমাদের রক্তের রং লাল। অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়, তাহলে অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়, অ্যান্টামিবার কারণে। রক্তরস কি, রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, সেটাকে আমরা কি বলছি, রক্তরস। রক্তের উপাদান কয়টি, রক্তের উপাদান কয়টি আমরা দেখলাম, রক্তের উপাদান দুইটি, রক্তকণিকা আর কি, রক্তরস। ব্যাসিলারি আমাশয় কি, তাহলে দেখো সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে যে আমাশয় হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ব্যাসিলারি আমাশয়। দেখো আগামী দিন রিভিশন টপিক শুরু রয়েছে, আর এখানে হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের উপরে, তবে পাঠ হচ্ছে কি 6 থেকে 8 পর্যন্ত। আজকে ক্লাস এতটুকু ছিল। তো আমি প্রতিদিন যে কথা বলি যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। আর এখানে একটা কথা দেখতে পাচ্ছ যে ডু ইউর পার্ট, কিপ ইউর ডিস্টেন্স, স্টে সেফ, স্টে হোম। আজকে ক্লাস এতটুকু ছিল। আগামী ক্লাসে আমি এখানে শেষ করছি। আল্লাহ।